আপনারা শুনছেন কল্প লোকের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। নমস্কার, আমি শিলাজিৎ। কল্পলোকের গল্পে আজ থেকে আমাদের পথ চলা শুরু। আমাদের আজকের এই প্রথম গল্প শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই। এই গল্পটি আমি আমার দিদাকে উৎসর্গ করতে চাই। আমার দিদা শ্রীমতী জয়শ্রী চৌধুরী আর আমাদের মাঝে নেই। তিনি আমার অভিনয়, আমার গল্প পাঠ ভীষণ ভালোবাসতেন। এই গল্পটি আমার কাছে স্পেশাল, তার কারণ হলো লেখক খুবই ভালোভাবে গল্পটি লিখেছেন, খুবই আবেগ, খুবই ভালোবাসা দিয়ে গল্পটি লিখেছেন। এবং তার সাথে সাথে এটি শেষ গল্প ছিল যেটি আমার দিদা শুনেছিলেন এবং চোখের জল ফেলেছিলেন। তাই এই গল্পটা আমার কাছে ভীষণ কাছের এবং আমি ভেবেইছিলাম যে কল্পলোকের গল্পের পথ চলা আমি এই গল্প দিয়েই শুরু করব। গল্পটি শুরু করা যাক। শুরু করার আগে দুটো কথা আমি দিদাকে বলতে চাই। আমি জানি দিদা, তুমি আমার কাছে সশরীরে না থাকলেও আমার প্রত্যেকটা গল্প খুব মন দিয়ে শুনবে। যেখানেই থেকো ভালো থেকো। বিসর্জন আরও একবার শুধু তোমার জন্য। সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। বঙ্গোপসাগরে নাকি নিম্নচাপ হয়েছে। কলকাতা এবং সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি হবে, এমনটাই নিউজ বুলেটিনে দেখাচ্ছে দ্বাদশীর সকালবেলা। অফিস খুলবে লক্ষ্মী পুজোর পর, ফলে ছুটির আমেজটাই থাকার কথা। কিন্তু এর মধ্যেও আমায় ছুটতে হচ্ছে মাঝদিয়া, আমার মামার বাড়িতে। ছুটতে হচ্ছে এক অভাবনীয় পরিস্থিতির উদ্ভবের জন্য। একটু বেলার দিকে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে যখন শিয়ালদা স্টেশন দিয়ে ট্রেনে উঠলাম, তখনও বৃষ্টি কমার কোনো লক্ষণ দেখা যায়নি। ট্রেনে উঠে জানালার কাছে একটা সিটে বসলাম। ফাঁকাই আছে ট্রেনটা, যদিও বৃষ্টির কারণে জানালার পাল্লা নামানো। বন্ধ জানালার কাঁচের বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। আমার এখনো অনেক কিছু ভাবার আছে। ট্রেনের ওপর থেকেও জল গড়িয়ে নামছে, আবার বাইরে থেকে বৃষ্টির ঝাপটাও আসছে কাঁচের পাল্লার ওপর। বাইরের দৃশ্য ঝাপসা, মনটাও ঝাপসা হয়ে আসছে। নাকি চোখটা? একই সমাপতন যে প্রকৃতিও চোখের জল ধরে রাখতে পারছে না মানব জীবনের এই আপাত ব্যাখ্যাতীত ট্র্যাজেডিকে দেখে। যে ট্র্যাজেডি ঔদিপাস, প্রমিথিউস, হ্যামলেট, কর্ণকে একই আসনে বসিয়েছে, সেই অমোঘ পরম রহস্যময় ট্র্যাজেডি কি শেষ পর্যন্ত আমার মামাকেও একই আসন দিল না? রহস্যময়, হ্যাঁ, রহস্যময় তো বটেই। উমার এই পৃথিবীতে আসাটাই তো রহস্যময় ছিল। অবশ্য প্রতিটি জন্মই কি প্রহেলিকায় ঢাকা থাকে না? আর বেঁচে থাকা, সেটা তো আরও দুর্বোধ্য। আমরা পরিকল্পনা করি আগামীর। প্রতিটা মুহূর্ত হাসি, কান্না, মান, অভিমান, আদর, ভালোবাসা, নিজেকে বোঝা বা অপরকে ভুল বোঝা ইত্যাদি দিয়ে সাজিয়ে তুলতে চাই। চাই আরও অনেক কিছু। চাই নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত, আনন্দময় করে তুলতে। সেটা অবশ্য কে না চায়। কিন্তু কখন কোথা থেকে নিয়তির তীর শ্রবণ কুমারের বক্ষ বিদীর্ণ করে যাবে, বা কোথা থেকে কে উদয় হয়ে গুরুদক্ষিণা হিসাবে অন্যায়ভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে বসবে, তা তো আগাম বলা যায় না। তাই জীবনের কোনো পরিকল্পনা হয় না। কিন্তু মামা মামি সেটা বোঝেনি, যা আমরা কেউই বুঝি না। কোনো একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো।
কোন স্টেশন? খেয়াল করে দেখলাম এখনো উত্তর 24 পরগনা পেরোয়নি। অনেকটা পথ বাকি এখনো। হাতে অনেক সময় আছে, যেমন বেশিরভাগ মানুষ ভাবে। ভেবে অসাবধান হয় এবং সেই অসাবধানতার মাসুল গোনে, যে মাসুল মামা এবং মামিকে এখন গুনতে হবে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন। পৃথিবীর সব কিছু থাকবে ততদিন। সূর্য চাঁদ থাকবে, জোয়ার ভাটা থাকবে, থাকবে পাখির কূজন, ভ্রমরের গুঞ্জন, ভোরের শোভা, রামধনুর প্রভা, থাকবে প্রেমিকার অভিমানী ভ্রুকুটি, লাজুক দৃষ্টি, বা প্রেমিকের বুকের ভেতর অঝোর বৃষ্টি। থাকবে পাপ, থাকবে পুণ্য, শুধু শুধু তারাই শূন্য। এই শূন্যতা সম্ভবত বিরাজ করে অ্যান্টার্কটিকায় বা মারিয়ানা খাদের সর্বশেষ বিন্দুতে। সেই শূন্যতা যা অনুভব করেছিলেন দশরথ, কুন্তী, দ্রৌপদী। এটা সেই শূন্যতা যা অনুভব করেন শিল্পী তার শিল্পকর্ম সম্পূর্ণ করার পর, বা কোনো মহান বিজ্ঞানী তার খোঁজের শেষ চরণে পৌঁছাবার পর। সেই শূন্যতা যা সম্ভবত অনুভব করেছিলেন লিওনার্দো দি ভিঞ্চি, আইনস্টাইন বা কলম্বাস। সেই শূন্যতা যা আকাশগঙ্গা ছায়াপথের অপর প্রান্তে বিরাজ করে। আজ মামার বুকে সেই শূন্যতা, যেখানে অস্তিত্বের বিপন্নতা দরজায় করাঘাত করে নিরাশ হয়ে ফেরত যায়। মামা মামি দীর্ঘদিন নিঃসন্তান ছিল। বিয়ের 12 বছর পরও তারা সন্তানের মুখ দেখে উঠতে পারেনি। এ নিয়ে তাদের মনোকষ্টের সীমা ছিল না। সাথে তো ছিলই পাড়াপড়শিদের নানা রকম টোকা দিয়ে কথা। আমার মামা চাষাবাদের সাথে যুক্ত। এই এক মামাই আমার আছে। মায়েরা এক ভাই ও এক বোন। সামর্থ্য সেরকম না থাকলেও চিকিৎসার ত্রুটি করেনি মামা, মানে যতটা তার পক্ষে সম্ভব ছিল। আমাদের বাড়িতে থেকে বেশ কয়েকবার কলকাতার ডাক্তারও দেখিয়েছিল মামা। ধরা পড়েছিল যে মামিমার পলিসিস্টিক ওভারি আছে। তার চিকিৎসাও শুরু হয়েছিল, তবে অনেক বছর ধরেই তার কোনো ফল পাওয়া যায়নি। মিরাকেলটা ঘটল বছর 5 আগে। আমাদের দেশের নিঃসন্তান দম্পতিরা যা করেন, অর্থাৎ পুজো আচ্ছা, ধর্ণা দেওয়া, মানত রাখা ইত্যাদি, মামিমা অনেক বছর ধরেই রাখছিল। তার ফলেই কিনা জানি না, 5 বছর আগে উমা মামা মামিমার ঘর আলো করে এসেছিল। আরে আরে, খুশির খবর গো, তোমাদের মেয়ে হয়েছে গো। তোমাদের মেয়ে হয়েছে। কি ফুটফুটে মেয়ে হয়েছে গো। উমা নামের পিছনেও এক কারণ আছে। মাঝদিয়ায় লাহাদের পুজো খুব বিখ্যাত। প্রাচীন জমিদার বংশ এই লাহারা। চূর্ণী নদীর পাশেই তাদের বিশাল 2 মহলা বাড়ি। এখন দেখভালের অভাবে অনেকটা জরাজীর্ণ দশা হলেও পারিবারিক নিয়ম মেনে বার্ষিক দুর্গাপুজোটা চলে আসছে। বছরের অন্যান্য সময় হরিদা, অর্থাৎ কেয়ারটেকার হরিদাই শুধুমাত্র থাকে এই ভগ্নপ্রায় প্রাসাদে অতৃপ্ত আত্মার মতো। কিন্তু পুজোর দিন কয়েক আগে থাকতেই পরিবারের এখানকার শরিকেরা তাদের পরিবার নিয়ে আসতে শুরু করে এবং পুজোর দিনগুলো কাটিয়েই তারপর যে যার ডেরায় ফিরে যায়। এখনো পর্যন্ত এই নিয়মই চলে আসছে দেখছি। বছরের এই কয়েকটা দিন কাটানোর জন্যই বোধহয় ভিতরের মহলের কয়েকটা ঘর তারা মেরামত করে রেখেছে। পুজোর 1 মাস আগে থেকে হরিদা লোক লস্কর লাগিয়ে ঘরগুলো কিছুটা সাফসুতরো করে রাখে। পুজোও হয় ভেতরের মহলের ঠাকুর দালানে। আগে গ্রামেরই বাসিন্দা নিতাই পাল আর তাদের পরবর্তী বংশধরেরা মূর্তি তৈরি করত। পরবর্তীকালে তারা গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার জন্য এখন লাহাদের বাড়িতে ঠাকুর কলকাতা থেকেই আসে। লাহাদের এখনকার শরিকদের বছরে একবার পুজো উপলক্ষে মাঝদিয়ায় আসার আর একটা কারণ হলো সম্ভবত তারা পরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা একটি নিয়ম বা প্রবাদ,
এখনও অমান্য করার সাহস করে উঠতে পারেনি। কথিত আছে এই লাহাদেরই কোনো এক পূর্বপুরুষ একটি নিদারুণ বিপদে পড়ে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে মা যদি এই বিপদ থেকে তাকে মুক্ত করে দেন তাহলে বংশ পরম্পরায় এই গ্রামে মায়ের পুজোর প্রবর্তন করবেন। তিনি বিপদ থেকে মুক্ত হয়েছিলেন এবং মাকে দেওয়া তার কথা মতো তিনি পুজোর প্রবর্তন করেছিলেন। সাথে এই আদেশও জারি করেছিলেন যে এই পুজো যেন কোনো বছর বন্ধ না হয়। যতই অসুবিধা থাকুক না কেন মায়ের পুজোতে যেন কোনো বছর ছেদ না পড়ে। লাহাদের বর্তমান প্রজন্ম ব্যবসা ইত্যাদির সাথে যুক্ত। গ্রামের এই বাড়ি বা তার সাথে যুক্ত ইতিহাসের প্রতি তাদের কোনো টান না থাকলেও প্রাচীন এই সংস্কার অমান্য করার সাহস তাদের এখনো হয়ে ওঠেনি। নইলে ভাইয়ে ভাইয়ে সদ্ভাব খুব একটা চোখে পড়ে না, অন্তত আমার চোখে তো পড়েনি। গ্রামের মানুষের বিশ্বাস মা এই স্থানে খুব জাগ্রত। কথিত আছে পুরোহিত মশাই যখন মন্ত্র পড়ে ও যথাবিহিত শাস্ত্র উল্লেখিত নিয়ম পালন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন তখন নাকি মায়ের হৃদস্পন্দন বোঝা যায়। এমনও একটা কথা শোনা যায় যে দু এক পুরুষ আগে কোনো এক পুরোহিত অসাবধানতাবশত পুজোর সময় মায়ের গায়ে কোষার ঠোকা দিয়ে দেয়। দেখা গিয়েছিল মায়ের শরীরে যে স্থানে ওই কোষার আঘাত লেগেছিল অর্থাৎ মায়ের পায়ে, সেই জায়গা থেকে রক্তের একটি সরু স্রোত প্রবাহিত হয়েছিল। এই ঘটনা পুরোহিত মশাইকে এতটাই বিচলিত করে তুলেছিল যে তিনি অনুশোচনায় উন্মাদ প্রায় হয়ে গিয়েছিলেন। গ্রামের প্রাচীন মানুষেরা বলেন যে মায়ের অভিশাপেই পুরোহিত মশাইয়ের এই দুর্দশা হয়েছিল। সেই বছর খুব কষ্ট করেই মায়ের পুজো সম্পন্ন করতে হয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে মাঝদিয়াতে এই লাহাদের পুজোর মাহাত্ম্য কতটা। একটি কথা না বললেই নয়, আর সেটা হলো এই পুজোতে প্রথম থেকেই কুমারী পুজোর একটি রীতি ছিল। কোনো কুমারী মেয়েকে যে এখনো রজস্বলা হয়নি, সাধারণত 2 থেকে 7-8 বছরের মধ্যেই তার বয়স হতে হবে, তাকে দেবী রূপে পুজো করা হয় এই লাহাবাড়ির পুজোয়। লাহাদের বাড়ির বংশ পরম্পরায় পুজো করে আসছেন কালিদাস ভট্টাচার্য এবং তার বংশধরেরা। বর্তমানে পুজোর দায়িত্ব অনিল ভট্টাচার্যের কাঁধে। তাদের বাড়িতে লিখিত নির্দেশ আছে কি কি বৈশিষ্ট্য মিলিয়ে কুমারী মাতা নির্বাচন করতে হবে যাকে দেবী রূপে পুজো করা হবে। শোনা যায় কিছু গোপনীয় শারীরিক বৈশিষ্ট্যের কথাও একটি প্রাচীন পুঁথিতে লেখা আছে, যা ভট্টাচার্যদের কাছে বংশ পরম্পরায় রক্ষিত আছে। এইসব শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্য মিলিয়েই কুমারী মাতা নির্বাচন করা হয়। সব সময় যে মাঝদিয়াতে কুমারী মাতা পাওয়া যায় তা নয়, আশেপাশের গ্রাম বা শহর থেকেও কুমারী নির্বাচন করা হয়ে থাকে। যেহেতু এই প্রথা খুব পবিত্র এবং যে পরিবার থেকে কুমারী নির্বাচন করা হয় সেই পরিবারে এবং সেই কুমারী মেয়ের সম্মানও রাতারাতি বৃদ্ধি পায়, তাই পুজোর অনেক আগে থাকতেই অনেক পরিবার তাদের অল্পবয়সী মেয়েদেরকে নিয়ে ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন। শোনা গেছে অনেক বাবা তাদের মেয়েদেরকে যাতে কুমারী মাতা হিসাবে নির্বাচন করা হয় তার জন্য অনিল ভট্টাচার্যকে টাকা পর্যন্ত দিতে চেয়েছে। যুগের যা ধর্ম, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ধর্ম এখন ব্যবসা, তবে অনিল ভট্টাচার্য পূর্ব ইতিহাস জানে। মানে কিনা জানি না, তবে ভয় যে পায় সে ব্যাপারে নিশ্চিত। সেই ভয় থেকেই সে এখনো পর্যন্ত কোনো 2 নম্বরই করেনি। অন্তত আমার তো তাই বিশ্বাস। প্রতি বছর কুমারী মাতা সে সব নিয়ম মেনে নির্বাচন করে। জানলাটা তুলে দিন, বৃষ্টি থেমে গেছে। আমার কানে এই ধরনের কিছু শব্দ প্রবেশ করল। আমি শূন্য দৃষ্টিতে আমার পাশে বসে থাকা সহযাত্রীর দিকে তাকালাম। আমাকে অবাকভাবে তাকিয়ে থাকতে দেখেই বোধহয় ভদ্রলোক আবার বললেন, বলছি জানলাটা তুলে দিন, বৃষ্টিটা থেমে গেছে, একটু ফ্রেশ এয়ার আসতে দিন ভেতরে। আমি নিজেকে এবার সামলে নিলাম, বাস্তবে ফিরে এলাম। কাঁচের পাল্লাটা বেজায় ভারী। দুদিকটা ধরে অনেক কষ্টে ওপরের দিকটা তুলে লকটা আটকে দিলাম যাতে পড়ে না যায়। সত্যি
বৃষ্টি আর পড়ছে না, একটা বেশ তৃপ্তিদায়ক ঠান্ডা হাওয়া আসছে বাইরে থেকে। আমি গুছিয়ে বসলাম নিজের সিটে। পাশে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা বোকা বোকা হাসি দিলাম। এরকম হাসির কোনো অর্থ হয় না। ভদ্রলোক একটু গম্ভীর প্রকৃতির মনে হলো। আমার হাসির প্রত্যুত্তরে কোনো জবাব না দিয়ে হাতে থাকা পেপারের দিকে মনোযোগ দিলেন। আমি একটু সরে বসলাম, কামরার ভেতরের দিকে তাকালাম। প্যাসেঞ্জার ট্রেনের চেহারা যা হয়, এরও চেহারা তাই, কোনো ব্যতিক্রম নেই। লোক উঠছে নামছে, হকার ভাইরা বিভিন্ন সুরে আর বিচিত্র ভঙ্গিমায় তাদের দ্রব্যের গুণাগুণ করছে। কোথাও সুর বা তালের কোনো পতন ঘটছে না, অন্তত আপাত দৃষ্টিতে তো নয়ই। আমি বাইরে তাকালাম, ট্রেন নদিয়া ঢুকছে। আমার মামিমা কোথাও কোনো উপায় না দেখে দুর্গাপুজোর অষ্টমীর দিনে এক কুমারী মাতার কাছেই সন্তান কামনা করেছিলেন। যদিও মেয়েটিকে মামা মামিমা বা বাকিরাও অনেক আগে ভালোভাবেই চিনতেন, গ্রামেরই মেয়ে, চক্রবর্তীদের ছোট ভাই অলোকেশ চক্রবর্তীর মেয়ে। এমনিতে অসাধারণত্ব কিছু চোখে পড়েনি কারুরই, তবে মেয়েটি বেশ শান্ত, বছর 5 বয়স, চোখ দুটো টানা টানা, গোল মতন মুখ, রং উজ্জ্বল শ্যামবর্ণ। মোটামুটি এই হলো চেহারার বিবরণ। যেতে আসতে মামিমা বেশ কয়েকবার আদর করে কথা বলেছে, একবার দুবার কাঠি ভাজা বা নাড়ু বা মোয়া দিয়ে এসছে। ব্যাস, সেই মেয়ে যে দেবীর আসনে বসবে তা কে জানত। তবে অনিল ঠাকুর যখন নির্বাচন করেছেন তখন তো তার ওপর আর কথা বলা যাবে না। তা সেই মেয়ে অর্থাৎ ত্রিনয়নী চক্রবর্তীকে যখন আসনে বসিয়ে অলঙ্কারে মুড়িয়ে অনিল ঠাকুর ষোড়শ উপচারে পুজো করা শুরু করলেন, তখন সেই মেয়ের রূপ দেখে তো তাকে আর পাশের বাড়ির মেয়ে বলে মনেই কেউ করতে পারছিল না। মামিমাও মেয়ের সেই দেবী স্বরূপ ছটার সামনে নতজানু হয়েছিলেন আর মনে মনে মানত করেছিলেন একটি সন্তানের। পরের বছরেই মামা মামিমার ঘর আলো করে এসেছিল উমা। নামটাও মামিমা রেখেছিলেন দেবীর কৃপাকে স্মরণ রেখে। আমার পায়ের কাছে একটা টান অনুভব করলাম, কেউ যেন আলতো হাতে আমার প্যান্টের কাপড় ধরে টানছে। আমি কামরার ভেতরে সামনের দিকে তাকিয়ে দেখলাম যে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে হাতে একটা চিপসের প্যাকেট ধরে আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। আমার মনটা মুহূর্তে নির্মল আনন্দে ভরে গেল। বাচ্চাদের আমার খুব ভালো লাগে। আমি একটু ঝুঁকে মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদর মাখা গলায় বললাম, কিছু বলবে? তোমার নাম কি? মেয়েটা আমার কথার কোনো উত্তর দিল না। ওর নজর দেখলাম আমার জামার পকেটে গোঁজা পেনের ক্যাপটার দিকে। পার্কার পেন, ক্যাপটা সোনালি রঙের। পেনের ব্যাপারে আমি একটু শৌখিন। এই পার্কার পেনটা আমার খুব প্রিয়। সাধারণত আমি ঘর থেকে বেরোলে এই পেনটা আমার পকেটে গোঁজা থাকে। মেয়েটার দেখলাম ওই পেনটার দিকেই নজর। ওর মা বিব্রত গলায় বলল, ছি মাম্মাই, কাকুকে ডিস্টার্ব করে না। তুমি তো চিপস খাচ্ছ, আবার কি চাই? বসো, সিটের উপর বসো। আমি একটু হেসে পকেট থেকে পেনটা বার করে মেয়েটার হাতে দিলাম। দেখলাম ও চিপস ভুলে পেনটা মনোযোগ দিয়ে দেখছে। এবার প্যাকেটটা মায়ের হাতে দিয়ে পেনের ক্যাপটা খুলতে যাবে, ওর মা হাঁ হাঁ করে উঠল। না না মাম্মাই, পেনটা কাকুকে দিয়ে দাও, আমি তোমাকে ভালো পেন কিনে দেবো। অন্যের জিনিস নিতে নেই, দাও কাকুকে পেনটা দিয়ে দাও। দেখলাম মেয়েটা খুব শান্তভাবে পেনটা আমাকে ফেরত দিয়ে দিল। চোখে মুখে একটুও বিরক্তির ভাব নেই। আমি ভদ্রতা করে বললাম, তুমি পেনটা নেবে? আমাকে অবাক করে দিয়ে ও দুদিকে মাথা নাড়ল।
মেয়ের মা একটু বিব্রতভাবে আমাকে বললেন, দাদা, কিছু মনে করবেন না, বাচ্চা তো সব কিছুই নেড়ে চেড়ে দেখা ওর অভ্যাস। আমি হেসে বললাম, আরে না না, মনে করব কেন, বরং আমার বাচ্চাদের সাথে সময় কাটাতেই খুব ভালো লাগে। ওদের সাথে থাকলে মনে হয় আমার শৈশবটা আবার ফিরে এসেছে। তা তোমার নামটা বললে না তো? প্রশ্নটা যার উদ্দেশ্যে করা তিনি এইবার আমার দিকে তাকিয়ে ঋণে গলায় উত্তর দিলেন। সম্ভবী। আমার ভেতরে যেন বিদ্যুতের চমক খেলে গেল। শাম্ভবী, এ তো দেবী দুর্গার অপর এক নাম, যেমন উমা। এ কি নিতান্তই সমাপতন নাকি বিধি নির্দিষ্ট কোনো চাল? আমি আবার স্মৃতির গর্ভে তলিয়ে গেলাম। উমা রংটা পেয়েছিল মামিমার, ফর্সা ধপধপে, চোখ গভীর, অন্তর্মুখী, অন্তত আমার তো তাই মনে হতো। এমনিতে হাসি খুশি, খেলাধুলা করে প্রাণবন্ত। তবে একটা বৈশিষ্ট্য সবার দৃষ্টিগোচর হয়েছিল, সেটা হলো উমার দুই হাতের তালুতে চক্রর মতো গোল গোল দাগ, ঠিক মাঝখানটায়। মামা উমার কোষ্ঠী তৈরি করিয়েছিল। জ্যোতিষী বিচার করে বলেছিলেন, মেয়ে খুবই সুলক্ষণা, দেবগণ, তুলা রাশি, আরও অনেক কিছু লিখেছিলেন কোষ্ঠীতে, আমার সব মনে নেই। আমি এসব খুব একটা ভক্তির চোখে দেখি না, তবে একটা কথা আমার মনে আছে, কোষ্ঠীতে কোথাও স্বল্পায়ুর কথা লেখা ছিল না। উমা হঠাৎ হঠাৎ কিছু একটা প্রশ্ন করে আমাকে অবাক করে দিত। কতই বা বয়স হবে তখন, 3 কি 4? অল্প বয়স থেকেই উমা খুব স্পষ্ট কথা বলতে শিখে গিয়েছিল। তা আমি গেলে ওর খুব খুশিই হতো, আমার সঙ্গে সঙ্গেই থাকতো। কোনো অবিশ্বাস্য কিছু আমি সেভাবে দেখিনি, শুধু ওর কিছু প্রশ্ন আমাকে অবাক করে দিত। একবার ওকে নিয়ে বিকেলের দিকে আমি বাড়ির পাশে পুকুর ধারে ঘুরতে গিয়েছিলাম। পাড়ে বসেছিলাম, উমা চুপচাপ জলের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ প্রশ্ন করেছিল, আচ্ছা দাদাই, জল কেমন টানে দেখেছো? উমা আমাকে দাদাই বলে ডাকত। আমি প্রথমে ওর কথাটা বুঝতে পারিনি। জিজ্ঞাসা করাতে ও ওই একই কথা আবার বলেছিল। আমি উড়িয়ে দিয়ে বলেছিলাম, ধুর, জল আবার টানতে যাবে কেন? ওদিকে দেখ, পানকড়িটাকে দেখলি কেমন ডুব দিল জলের ভেতর? উমা আমার কোনো উত্তর দিল না, চুপ করে রইল। আমি তখন বলেছিলাম, আচ্ছা, তুই কিরকম টানের কথা বলছিস? উমা অনেক পরে উত্তর দিয়েছিল, আমি জানি না দাদাই, মনে হলো জল যেন আমাকে টানছে। আমার তখন অদ্ভুত লাগলেও কথাটার কোনো গুরুত্ব আমি দিইনি। ছোট্ট মেয়ে, কত কি ভাবে বলে। তখন কি আর জানতাম যে জলের টান কথাটা এইভাবে ফলে যাবে বাস্তব জীবনে। মাঝদিয়া স্টেশনে নামলাম। এখন স্টেশনের লাগোয়া অনেক টোটো স্ট্যান্ড হয়েছে। আগে এইসব অঞ্চলে রিক্সা বা হাতে টানা ভ্যানই ছিল যাতায়াতের ভরসা। মিনিট 15 বাদে পৌঁছালাম আমার মামার বাড়ি। মাটির দোতলা বাড়ি, অনেক আগে বানানো। এখন এই রকম বাড়ি তৈরি করা হয় না। বাড়ির সামনে বেশ খোলা চত্বর, মামারই জমি। সেখানে ধান শুকানো বা ঝাড়াই মাড়াই করা হয়, গোলা করেও রাখা হয়। চত্বরের পাশে একটা বহু প্রাচীন তেঁতুল গাছ আছে। তেঁতুলের লোভে মাঝে মাঝে হনুমান, বাঁদর আসে। তেঁতুল গাছটার নিচ দিয়েই একটা সরু নালা বয়ে গিয়ে চূর্ণী নদীতে পড়েছে। এমনিতে খুব একটা জল থাকে না, কিন্তু বর্ষাকালে জলের টান মারাত্মক। অনেক সময় নালা দিয়ে কই, মাগুর, পোনা, চিংড়ি ইত্যাদি কিলবিল করতে করতে বয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে।
তখন ছেলে বুড়ো মা মাসি অনেকেই ছোট হাত জাল বা খ্যাপলা জাল বা কিছু না পেলে গামছা দিয়েই মাছ ধরতে নালায় নেমে পড়ে। বাড়ির পেছনে পুকুর, তারপরে একটা খাল, খালের ওপরে একটা ছোট ব্রিজ মতন আছে যাতায়াতের জন্য, এবং তারপরেই দিগন্ত বিস্তৃত ক্ষেত। আমি বাইরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। কিছু যে একটা অঘটন ঘটেছে তা বাড়ির ভেতরে ঢুকলেই বোঝা যাচ্ছে। শোকের ছাপ সর্বত্র, চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা। আমি একটু থমকে দাঁড়ালাম। নিজের অস্তিত্ব জানান দিতে হবে, কিন্তু কি বলবো তাই ভাবছিলাম। বেশিক্ষণ ভাবতে হলো না। বারান্দা লাগোয়া একটা ঘর থেকে মামা সেই সময় বেরিয়ে আসছিল। আমার সাথে চোখাচোখি হলো। মামা থমকে দাঁড়ালেন। বাবাই রে, আমার সব হারিয়ে গেল রে বাবা, আমার সব হারিয়ে গেল। মামার বুক থেকে নিঃস্ব মানুষের আর্তনাদ বেরিয়ে এলো। তুই কি জানতিস যে উমাকে পরের বছর পুজোতে কুমারী মাতা হিসাবে ঠিক করেছিলেন অনিল ঠাকুর? প্রশ্নটা মামা আমাকে করল। আমি চমকে উঠলাম। এই খবরটা আমি জানতাম না। সম্ভবত মাও জানে না। জানলে অতি অবশ্যই আমাকে জানাতো। মা জানে আমি উমাকে কতটা ভালোবাসতাম। বারান্দায় বসে মামা আর আমি কথা বলছি। মামিমা ঘরের ভিতরে শুয়ে আছে। দিন 2-3 ধরে বারবার জ্ঞান হারাচ্ছে। আমি আসার কিছুক্ষণ আগেই পাশের বাড়ির রমাদি, দুলুমাসি এরা ছিলেন। মামা সব কিছু সামলাতে গিয়ে দিশা হারিয়ে ফেলছে। আরে বাবা, পুরুষ মানুষ বলে কি লোহা দিয়ে তৈরি? কোনো আবেগ নেই? শরীরটা তো রক্ত মাংসের নাকি? আমি আশাতে অন্তত বাহ্যিক দিক দিয়ে একটু ভরসা পেয়েছে তা বুঝতে পারলাম। নিজে উঠে আমার খাওয়ার তোড়জোড় করতে চেয়েছিল। আমি অতি কষ্টে থামিয়েছি। সঙ্গে কেক আছে, আপাতত তাই দিয়ে চালিয়ে নেব। দুপুরের কথা পরে ভাবা যাবে। আমি বললাম, না তো, কবে ঠিক করলেন? আমায় কেউ বলেনি তো। মামা মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকলো। কিছুক্ষণ পরে মুখ তুলে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এইভাবে আস্তে আস্তে বলল, পুজোর একটু আগে আগেই ঠিক করেছিলেন। আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু উনি খুব জোরের সাথেই বলেছিলেন যে উমার সব লক্ষণই নাকি কুমারী মায়ের সাথে মিলে যাচ্ছে। উনি তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, উমার সাথে কথা বলতেন, খুব ভালোবাসতেন তো উমাকে। তখনই হয়তো লক্ষ্য করেছিলেন, নইলে আমরা তো এই কথা স্বপ্নেও চিন্তা করতে পারিনি। এই সৌভাগ্য যে আমাদের বাড়িতে আসবে সে কি ভাবার ক্ষমতা আছে বল? পোষা চাষিবাসী মানুষ আমরা, বিদ্যা বুদ্ধি কিছুই নাই। মাঝে মাঝে ওর মতো মানুষের পদধূলি যে আমাদের বাড়িতে পড়তো সেটাই অনেক পুণ্যের বিষয়। কিন্তু কিন্তু যেদিন উনি জোর দিয়ে বললেন যে উমাকে সামনের বছর কুমারী মা হিসাবে পুজো করা হবে, সত্যি বলছি বাবাই, আমরা প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলাম। তুই তো জানিস উমাকে তোর মামিমা একজন কুমারী মাতার কাছে মানত করেই পেয়েছিল। সেখানে উমাকে সেই দেবীর আসনে বসিয়ে পুজো করা হবে শুনে তো তোর মামিমা আর আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। দেখ, আমরা এসব ঠাকুর দেবতা খুব মানি রে। তোদের শহুরে ব্যাপার স্যাপার এখনো আমাদের ধাতে সয় না। যাই হোক, আমরা প্রথমে অনিল ঠাকুরকে আমাদের ভয়ের ব্যাপারে বলেছিলাম, এমনকি প্রথমে নাও করে দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের কথা শোনেননি। বলেছিলেন
এই কাজে বাধা দিতে নেই। মা স্বয়ং তার চিন্ময়ী রূপ বেছে নেন। উনি তো নিমিত্ত মাত্র। তা এই কথা তুমি আমাদের জানাওনি কেন? এটা খুব সৌভাগ্য আর আনন্দের কথা। জানাতাম রে, লক্ষ্মী পুজোর সময় তো তোরা আসতিস, তখনই জানাতাম সবাইকে। কিন্তু সেই সময়টা তো পেলাম না। ঘটনাটা ঘটলো কিভাবে? মায়ের মুখ থেকে আমি কিছুটা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। তোমার মুখ থেকে শুনতে চাই মামা। অবশ্য তুমি যদি এখন না বলতে চাও সেটাও আমি বুঝতে পারব। তাহলে থাক, এখন বলতে হবে না। মামার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে নামছিল, সেটা মুছে মামা বলল, মায়ের মুখ থেকে হয়তো শুনেছিস ঘটনাটা দশমীর দিন ঘটেছে। তখনও কাউকে বলিনি যে উমাকে কুমারী মাতা হিসাবে ঠিক করেছেন অনিল ঠাকুর। উনি বারণ করেছিলেন বলতে। যাই হোক, দশমীর সকাল থেকেই উমা বায়না ধরেছিল যে এইবারও ঠাকুর ভাসান দেখবে, আর দেখবে একদম সামনে থেকে। ও আগের বছর থেকেই এই বায়না ধরেছিল, আমি শুনিনি। আসলে ভাসানের সময় এই নাচ গান হয়, সবাই জানিস তো, মদ টদ ভাং খেয়ে নাচানাচি করে, বাজি ফাটায়। কোথা থেকে কি ছিটকে এসে উমার গায়ে লাগবে, ওইটুকু মেয়ে ব্যথা পাবে, এইসব ভেবেই ভাসানের সময় ওকে নদীর কাছে নিয়ে যেতাম না। কিন্তু এইবার ও ভীষণ বায়না ধরেছিল যে ওকে ঠাকুর ভাসান দেখাতেই হবে। সেই জেদের কাছেই আমি হার মেনে নিয়েছিলাম। সন্ধ্যের পরেই আমি উমাকে নিয়ে বেরিয়েছিলাম। সাবধানে হাতটা ধরে রেখেছিলাম। তুই তো জানিস, যেখানে দেবীর বিসর্জন হয় সেখানে আমাদের গ্রামের 3টে ঠাকুর ছাড়াও পাশের গ্রামের 2টো প্রতিমাও বিসর্জন দেওয়া হয়। আগে তো নদীতে নামার ঢালটা কাঁচা মাটির আর এবড়ো খেবড়ো ছিল। বেশ কয়েকবার প্রতিমা নামানোর সময় ছেলেপুলে পা হড়কেও পড়েছিল। এই বছর পঞ্চায়েত থেকে পুরো রাস্তাটাই সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে, ফলে ছেলেদের মধ্যে বেশ উৎসাহ ছিল। আমি উমাকে নিয়ে প্রথমে একদম নদীর ধারে যাইনি। যে রাস্তা দিয়ে প্রতিমা বিসর্জনের জন্য যায় সেই রাস্তাটারই একধারে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম। এখন তো তোদের শহরের মতন এখানেও ডিজে চলে এসেছে। সেই ডিজে বাজিয়ে নাচতে নাচতে, বাজি ফাটাতে ফাটাতে ছেলেপুলে কিছু মহিলা মোটর ভ্যান করে প্রতিমা নিয়ে ভাসানের পথে চলেছিল। দেখলাম উমা এইসব থেকে খুশি হচ্ছিল। আমারও যে ভালো লাগছিল না তা বলবো না। এই উৎসব তো সবার, তাই না? আবার একটি বছরের অপেক্ষা। তাই সবাই এই শেষ মুহূর্তটুকু চেটে পুটে উপভোগ করে নিতে চাইছে। এতে দোষের কিছু নেই, শুধু বাড়াবাড়ি না হলেই হলো। কেউ কেউ মাঝে মাঝে উমার কাছে এসে ওকে আদর করে দিয়ে যাচ্ছিল। উমা খুশিতে লাফাতে লাফাতে হাততালি দিচ্ছিল। আমি ভাবছিলাম, আর একটু দেখে ওকে নিয়ে এবার বাড়ি ফিরে যাব, কারণ কেউ কেউ তুবড়ি ফাটাচ্ছিল। কখন কি মাথায় এসে পড়বে এই ভেবেই স্থির করেছিলাম যে এবারে বাড়ি ফিরে যাব। এমন সময় উমা আর একটা বায়না করল। ওকে নিয়ে ঘাটের কাছে যেতে হবে, যেখানে বিসর্জন হচ্ছে। বাবা, আমায় নিয়ে চলো না, আমি ঘাটের কাছে যাব। আমি ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম যে ওখানে বিপদ হতে পারে। বিসর্জনের সময় ছেলেদের উল্লাস সব থেকে বেশি থাকে। ঘন ঘন মায়ের নামে জয়ধ্বনি দিতে থাকে।
উন্মত্ত হয়ে নাচতে থাকে, ধাক্কাধাক্কি লেগে যেতে পারে। তাছাড়া জায়গাটা বেশি চওড়া না, ঢালটা যেখানে এসে নদীতে নেমে গেছে সেখানে কোনো রেলিংও নেই। তাই আমি কিছুতেই উমাকে নিয়ে সেখানে যেতে রাজি হচ্ছিলাম না। কিন্তু নিয়তি, উমা হাত পা ছুড়ে কাঁদতে শুরু করেছিল। ওকে নিয়ে যেতেই হবে। তুই তো জানিস আমি আজ পর্যন্ত ওকে বকিনি। ওর জেদের কাছে শেষ পর্যন্ত আমি হার মেনে নিয়েছিলাম। ঘাটের কাছে এসে দেখি ভীষণ ভিড়, লোকজন ঠিক ঠিক করছে। উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না। আমি উমাকে বলেছিলাম, দেখেছিস তো কিরকম ভিড়, এই ভিড়ের মধ্যে আর ঢুকতে হবে না, চল এবার বাড়ি যাই। কিন্তু উমা কিছুতেই শুনল না। ওকে কোলে তুলে লোকজনের মাঝ দিয়ে জায়গা করে ঢালের শেষে গিয়ে দাঁড়ালাম। একপাশে একটু জায়গা করে উমাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। ওকে কোল থেকে নামিয়ে হাত ধরে দাঁড় করালাম। সাবধানে দাঁড়াতে হচ্ছিল, কোনো রেলিংও নেই, সেটা তো আগেই বলেছি। একটু অসাবধান হলেই জলে পড়ে যাওয়ার ভয় আছে। আর নদী তো বেশ অনেকটাই গভীর। একটার পর একটা প্রতিমা আসছে বিসর্জনের জন্য। সবাই মা মা বলে চিৎকার করছে, বলছে আসছে বছর আবার হবে। কেউ কেউ চোখ মুছছিল, বলতে কি আমিও আবেগে ভাসছিল। আর ঠিক সেই সময় ঘটনাটা ঘটল। ধরাধরি করে প্রতিমার কাঠামোটা নামাচ্ছিল একদল ছেলে, পাশের গ্রামের ঠাকুর। কি হয়েছিল জানি না, তবে ওদের মধ্যে একজন বোধহয় ভারটা রাখতে পারেনি। হঠাৎ প্রতিমাটা হেলে গেল। আরে হেলে গেল তো গেল, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেই জায়গাতেই হেলে গিয়ে পুরনো কাঠামোটা আমাদের মাথায় পড়ো পড়ো অবস্থা হয়ে গেছিল। আমি ঠিক একবারই নিজের মাথা বাঁচানোর জন্য মনে হয় 2 হাত দিয়ে নিজেকে আড়াল করেছিল। প্রতিমা আমাদের মাথায় পড়েনি। উল্টো দিকে 2 জন লোক কাঠামোটাকে ঠিক সময় ধরে নিয়ে নিজেদেরকে টেনে নিয়েছিল। সামনে থেকে প্রতিমা সরে যেতে আমি পাশ ফিরে উমাকে বলতে গিয়েছিলাম, দেখলি তো, এই জন্যই আমি তোকে এখানে নিয়ে আসতে চাইনি। কিন্তু কিন্তু উমা কোথায়? কোথায় উমা? আমার হাহাকার বোধহয় মায়ের নামে জয়ধ্বনি আর লোকজনের চিৎকারকেও ঝাঁপিয়ে গিয়েছিল। উমা, উমা মা আমার! আশেপাশে সবাই ছুটে এসেছিল আমার দিকে। আমি যা বোঝার বুঝতে পেরেছিলাম। কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়েছিলাম জলে। আবার সাথে সাথে আরো অনেকেই ঝাঁপিয়ে জলে পড়েছিল। জলে পড়েই উমা পাথরের মতন ডুবে গিয়েছিল, একটুও হাঁক পাক করতে পারেনি। সময় নষ্ট করেনি বটে। সেই কালো গভীর নদী থেকে উমাকে তুলে এনেছিলাম আমি, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তা বড্ড দেরি হয়ে। আমার উমার বিসর্জন হয়ে গেছিল বাবাই। আমার উমামার বিসর্জন হয়ে গেছিল।
হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার মামা। ঘরের ভেতর থেকে ঠিক সেই মুহূর্তেই মামিমা বিকৃত স্বরে বলে চেঁচিয়ে উঠল। ওই একবারই, ব্যাস ওই একবারই। শুনছিলেন বিসর্জন, গল্প রচনা অমিত দত্ত, বিভিন্ন ভূমিকায় মধুলিকা, নীলকান্ত, ঝুম্পা, পৌতুষা এবং শিলাজিৎ। সমবেত কণ্ঠে দেবজিৎ, সৌভিক, টুকাই, ঝুম্পা, নীলকান্ত এবং শিলাজিৎ। লেখক অমিত দত্তকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী সপ্তাহে টিম কেএলজি আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প লোকের গল্প।